নমস্কার, বরাক বিনোদনের মুখোমুখি অনুষ্ঠানের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে যাচ্ছি নৃত্যশিল্পী মনিকা চন্দ্রের সঙ্গে আলাপচারিতায়। এবারে আমরা আসছি সঙ্গীত নাটক একাডেমির বিষয়ে। তো হয়তো আমাদের বরাক বিনোদনের যত সব দর্শক আছেন, হয়তো ওরা জানেন নাই সঙ্গীত নাটক একাডেমিটি আসলে কি। তো সেটির বিষয়ে আপনি একটু আলোকপাত করেন। संगीत नाटक अकादमी হচ্ছে ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচার একটা অ্যাপেক্স বডি। এই সঙ্গীত নাটক একাডেমিটা পুরো ভারতবর্ষের যে মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা, এটা তো জানেন যে ড্রামা এই তিনটে সাবজেক্ট, মিউজিক, ডান্স অ্যান্ড ড্রামা, এটাকে দায়িত্বে আছে সঙ্গীত নাটক একাডেমি। আচ্ছা, লিটারেচার জন্য আছে সাহিত্য একাডেমি, অ্যান্ড ভিজুয়াল আর্ট, পেইন্টিং এসবের জন্য রয়েছে ললিত কলা। আচ্ছা, তিনটা একাডেমি সেপারেটলি ওরা দেখায়, এইটা ওরাই কন্ট্রোল করছে হোল ইন্ডিয়ার সমস্ত আর্টিস্ট। এবার সঙ্গীত নাটক একাডেমি এখন ওরা কি করছে, এই যে আর্টিস্ট আছে এখন ডেটা ওরা প্রত্যেকটা, তোমরাও পারবে নিজেকে, তোমরা ওখানে দেবে, অনলাইনে আছে, তুমি ডেটাতে তোমাদের নিজেকে কি করছো, তোমাদের কোয়ালিফিকেশন কি, হোয়াটস ইওর এজ, ওখানে তুমি ডাটাকে তুমি আপলোড করে দেবে। এবার সঙ্গীত নাটক একাডেমি প্রত্যেকটা স্টেটে একজন মেম্বার, মানে জেনারেল কাউন্সিল মেম্বার একজন ওরা নিয়ে নিচ্ছে টু লুক আফটার ইওর ওন স্টেট। এখন দিল্লিতে যে বসে আছে সে জানবে না শিলংয়ে কি হচ্ছে বা মেঘালয় কি হওয়া উচিত, কজন আর্টিস্ট আছে, এরা কি কাজ করছে, এটা হচ্ছে না। সো এরা এইভাবে নিয়ে নেয়। তো এই যে রেকমেন্ডেশনটা হয় সেটা হচ্ছে স্টেট ডিসাইড করে মেম্বারশিপটা। ওরা পাঠিয়েছিল স্টেট, মাই নেম রেকমেন্ডেড, সো আই এম সো গ্ল্যাড, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। সো 2021 থেকে শুরু হয়েছে আমার 5 বছর জন্য আমি মেম্বার জেনারেল কাউন্সিল। এই জেনারেল কাউন্সিল মেম্বারশিপ ওটা অ্যানুয়ালি একটা মিটিং হয়, দে ডিসাইড এই বছর কটা ফেস্টিভ্যাল হচ্ছে, কোথায় কোথায় ফেস্টিভ্যাল গুলো হবে, আর্টিস্ট থেকে হাউ টু প্রমোট, হাউ টু প্রিজার্ভ। দ্য মেইন কাজটা হচ্ছে এটা, প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং। স্টেটে যে মেম্বার যাবে, হি অর শি ক্যান সাজেস্ট টু দ্য মেইন বডি। যখন মিটিং হচ্ছে প্রত্যেকটা স্টেটের তার কালচারাল ডিপার্টমেন্ট থেকে একজন যাচ্ছে, একজন লাইক আমি। এবারে যখন মিটিং হচ্ছে তখন আমি আমার স্টেটের কথা বলবো, আমার স্টেটে কজন আর্টিস্ট আছে, ওদের কোথায় কোথায় যাদেরকে প্রমোট করা যাচ্ছে, কে কোন লেভেলে আছে, ওদেরকে প্রমোট মানে ওদেরকে নিয়ে every festival ওরা they will be invited perform there. So ওরা এই সুযোগটা পাচ্ছে নিজেকে প্রমোট করার। যখন সঙ্গীত নাটক একাডেমির যখন প্রোগ্রামগুলো হচ্ছে তখন সমস্ত দায়িত্ব এত ভালো ওরা মানে অর্গানাইজ করে, আর্টিস্টদেরকে যাবে, ওদের ফ্লাইটে সমস্ত কিছু দেবে, গুড অ্যামাউন্ট ওরা পায় এবং নিজের আর্ট ফর্মটাকে লোকের সামনে পারফর্ম করে, দ্যাট ইজ দ্য ওয়ে দে প্রমোট। তেমনি প্রিজার্ভ করার জন্য টিম আছে যারা দোজ আর ভেরি কোয়ালিফাইড, ওরা ডকুমেন্টেশন হচ্ছে এবং ওরা ওইটাতেও পাচ্ছে বড় বড় ফেস্টিভ্যাল। এবার যদি ফোক ফেস্টিভ্যাল হয় তখন ফোক আর্টিস্টরা সুযোগ পাচ্ছে, দে উইল প্রমোট দেয়ার, দে ক্যান, ওই অপরচুনিটিটা ওরা পাচ্ছে টু প্রমোট, ওই আর্ট ফর্মটাকে দেখানোর সুযোগ পাচ্ছে লোকেশন। এবার এক ভারত শ্রেষ্ঠ ভারত, তো ওখানে আমরা যেমন পারফর্ম করতে গেছিলাম তখন ছিল কোরিওগ্রাফি ফেস্টিভ্যাল, সো মাই কোরিওগ্রাফি ওয়াজ দ্য দেবী। আমরা গেছিলাম জম্মুতে করতে, সো এইভাবে দ্য নর্থ ইস্টের আর্টিস্টকে নিয়ে চলে গেল মহারাষ্ট্রের প্রোগ্রাম হচ্ছে, তেমনি মহারাষ্ট্রের আর্টিস্টকে নিয়ে নর্থ ইস্টে। এই যে এবার মহারাষ্ট্রের যে ফোক যে ফর্মগুলো আছে, আর্ট ফর্মগুলো আছে, হয়তো আমরা কোনদিন দেখিনি, এখানকার লোক কোনদিন দেখিনি, তো তুমি দেখতে পাচ্ছ, তুমি জানতে পারছো ওই ফোক। তেমনি আবার যারা স্কলার আছে এই ফিল্ডে তারা আবার ডকুমেন্টেশনের কাজ করছে, দ্যাট অলসো এই যে প্রমোশন বা প্রিজার্ভেশন কাজগুলো পুরো একাডেমির দায়িত্ব। এবার যারা ফেলোশিপ পাচ্ছে তারা গেটিং ভেরি গুড অ্যামাউন্ট টু ডু দিস ওয়ার্ক। এবার ভালো যদি কাজ হয়, রিসার্চ ওয়ার্ক, ওই বইটাও পাবলিশ করবে সঙ্গীত নাটক একাডেমি। ওদের ক্যারিয়ারেও খুব ভালো। অনেকেই বলে যে এটাকে ক্যারিয়ার করলে কিছু দিস আনসার্টেনিটি, যে এই জীবিকাটা একটা অন্তরায় ওদের সামনে, মনে হবে যে কিছু করতে পারবো না। কিন্তু
যদি কেউ জানে অ্যাকচুয়ালি হাউ টু, মানে ওই পথে আমি কি করে এগোবো, এবার এগোবার পথটা তোমাকে জানতে হবে। তো ইফ ইউ হ্যাভ দ্য প্যাশন, তোমাকে জেনে নিতেই হবে। তুমি যখন গ্রাজুয়েশন, তুমি যখন হায়ার সেকেন্ডারি করছো, তুমি জানো তুমি কি করবে। উইল বি গোয়িং টু মেডিকেলের জন্য দেবে, ইঞ্জিনিয়ারের জন্য দেবে, না তুমি এডুকেশন লাইনটাকে তুমি এমএসসি করবে, কোনটা করছি করবে। সো স্টুডেন্ট, তুমি অ্যাজ এ স্টুডেন্ট ইউ উইল ফাইন্ড আউট, তাই না কি, কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোথায় আমি যাব, আমি কি গভর্নমেন্ট করে যাবো না আমি কি প্রাইভেট বড় কলেজ যাবো, আমার প্যারেন্টস কি কতটা আমাকে সাপোর্ট দিতে পারবে, এন্ড ইউ নো দ্যাট, ইউ নো বেটার না। সেম কেউ যদি আর্টিস্ট হতে চায় তখন সে খুঁজবে না, দে উইল ট্রাই টু ফাইন্ড আউট কি কি আছে। এই খোঁজটা বরাক ভ্যালিতে একেবারেই নেই, পুরোটা জিরো, মানে ইচ্ছেই নেই কেউ। আজকে প্রজন্ম যদি চায়, টাকা পয়সা বা জীবিকার কোনো অভাব হবে না, আমি বলছি। আমি দাঁড়িয়ে আছি বরাবরতে, বেরিয়ে আমি ওখানে গেছি, যখন আমি জানতে পারলাম সঙ্গীত নাট্য একাডেমি কি কাজ করছে। এবার এনইজিসিসি আছে, নর্থ ইস্ট জোন কালচার সেন্টার ডিমাপুর, এটা হচ্ছে শুধু নর্থ ইস্টের জন্য, ওখানেও অ্যাপ্লাই করতে পারছো বিভিন্ন কিছু। এবার যার প্যাশন আছে, যে পড়াশোনাটা করবে, তার যদি এটা একাডেমিকটা ধরে, এবার একাডেমিক এই আছে আরেকটা কথা আমি বলছি এরই মধ্যে। তো এই যে প্রিজার্ভেশনটা হচ্ছে, তার একাডেমিক কাজটা আমি করছি। এবার কিভাবে করছি, এজ এ মেম্বার অফ নর্থ ইস্ট মিনিস্ট্রি অফ কালচার, একটা নর্থ ইস্ট বোর্ড আছে, ওটাতেও আমি মেম্বার আছি। সো জাস্ট এই 1.5 years ব্যাক একটা মিটিং ছিল, যখন কথা হচ্ছিল এখানকার আর্টিস্টকে কিভাবে আমরা প্রমোট করব, কোন কোন ফর্মটাকে এই বছরের জন্য আমরা ডিসাইড করব, কোন কোন ফর্মটাকে নিয়ে ওয়ার্কশপ হবে, আর এবং কোন কোন আর্ট ফর্মটা ফেস্টিভ্যালে যাবে। আচ্ছা, ওকে। সিরিয়ালি আমার মনে হচ্ছিল, আমি যখন ছোট ছিলাম, হাইলাকান্দিতে ছিলাম, তখন আমাদের তখন একটা প্রচলন ছিল, আমি তোমাদের বুঝবেন, তোমরা জানবে না হয়তো, আমার ঠাকুমা নিজেই পদ্মপুরাণ পড়তেন, তুমি হয়তো দেখেছো, মনসা পুজো প্রচলিত, পূর্ববঙ্গের বাঙালিরা এটাকে একটা এটা পুজো করে শ্রাবণ মাসে। তো এইটা আমরা নিজেও পদ্মপুরাণ আমার ঠাকুমার সাথে পড়েছি। বড় হয়ে যখন নৃত্যগুরু মুকুন্দ দাস স্যারের কাছে নাচ শিখতে গেছি, শিখেছি আমি দেখেছি ওঝা নৃত্যটা, ইটস ভেরি একটা সুন্দর নাচের, প্রত্যেকটা তার নাচের চলন, গান খুব অ্যাট্রাকটিভ, বাট ওটা সেভাবে আসেনি। যদিও স্যার চেষ্টা করেছিলেন এটাকে ওই ধর্মীয় তার গণ্ডির থেকে বার করে এনে মঞ্চে এটাকে মানে করার, উনি অনেকটাই উনি খুব সাকসেসফুল ছিলেন। এই নাচটাকে আবার উনি ভাতখান্ডেতেও এটাকে একটা কোর্সের মধ্যে ক্যারিকুলামে নিয়ে এসেছিলেন। এবারে আমার মনে হলো দুটো জিনিস, যে বরাক ভ্যালিতে এখনো কেউ সঙ্গীত নাট্য একাডেমির সাথে কোনোভাবে যুক্ত নয়, শুধু একটা ড্রামা গ্রুপ আছে, একজন জানি, সে আদারওয়াইজ নট। তখন আমি প্রপোজাল দিলাম যে এরকম একটা নাচ আছে, নৃত্যটা খুব একেবারেই আনটাচ রয়ে গেছে, এটাকে প্রিজার্ভ করা খুব দরকার। তো আমাকে চেয়ারম্যান বললেন যে ঠিক আছে, ইউ রাইট অ্যাবাউট ইট। তো আমি এটাকে সুন্দর করে নাচকে, কোথাকার নাচ কি, আমি একটা সুন্দর করে সিনপসিস লিখে দিল্লিতে সাবমিট করলাম। তারপর বেশ কিছু লেখালেখির পরে ওরা বলল যে ঠিক আছে, এটাকে একটা এবার দেখো হাউ টু প্রিজার্ভ এন্ড হাউ টু প্রমোট, ইট উইল বি ক্লিয়ার, মানে আমাদের দর্শকরাও ক্লিয়ার হয়ে যাবে। সো প্রমোশনটাকে প্রিজার্ভ কি করে করতে হবে, এবারে ওরা বললো যে ঠিক আছে, কলা দীক্ষা একটা প্রোগ্রাম আছে, ট্রেনিং প্রোগ্রাম, যেখানে এই নাচটাকে আমরা যদি এই প্রজন্মের 10 জনকে শেখাতে পারি, অটোমেটিক প্রমোশনের কাজ হচ্ছে। 10 জনের মধ্যে যদি 5 জন নাচটাকে ভালো করে বোঝে, শেখে এবং করে, তাদের একটা প্রমোশন হবে। যে গুরু থাকছেন ওরা তো শুধু এখনো মনসা পুজোতে গিয়ে গিয়ে নাচ করে, সেইভাবে নাচটা পপুলার হয়নি, শুধু গ্রাম ছাড়া, শহরে খুবই কম দেখাই যায় না, বা অনেকে জানেই না ওঝা নৃত্যটা কি। তো আমার তখন মনে হচ্ছিল যে এই কলা দীক্ষা আন্ডার যদি চলে যায়, তখন কি হবে, এই প্রমোশনটা কাজ হবে, এন্ড নিশ্চয়ই প্রিজার্ভ হবে যদি যে কমিউনিটিটা, ওঝানিতে যে কমিউনিটি যারা নাচ করে, অনেক আগে এইগুলোকে বলা হবে ঘুরমা কমি, এখন তো সেই কমিউনিটিটা যদি মানে এটাকে যদি রেগুলার মঞ্চস্থ, মঞ্চে যে আমাদের প্রোগ্রাম হয়, তাতে ওদের কি হবে, মঞ্চের সাথে যখন এটা হয়ে যাবে, তখন গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ দিস আর্ট ফর্ম। তখন হয়তো এই গ্রুপটা চলে গেল দিল্লিতে পারফর্ম করতে, এক তো এটা প্রমোশন হলো, জীবিকার দিক দিয়েও
অনেকটাই একটা শর্ট হয়ে গেল। যে আমরা যখন যাব ফেয়ার অ্যান্ড ভেরি গুড অ্যামাউন্ট হুম। সেকেন্ড একাডেমি দিয়ে থাকে, সেইভাবে বাঁচানো যেতে পারে। হুম। তো যে 10 জন শিশু তাতে আমাদের আমি ইন্টারভিউ করেছিলাম, তো এটা খুব ভালো চলছে। তারপরে আমার মনে হলো যে এটা ডকুমেন্টেশনটা খুব ভালো করে না করলে হুম। এটা এইভাবেই থেকে যাবে। হুম, হুম, 10 জনের ট্রেনিং হলো, 1.5 বছর বা 2 বছর একটা গভর্নমেন্ট স্কিম আছে, হুম, তার ট্রেনিং এর পর তারপর কি হুম, হুম, এটাকে বাঁচিয়ে রাখার জন্য ডকুমেন্টেশন খুব দরকার। হুম, হুম। অ্যান্ড আমি অ্যাপ্লাই করেছিলাম সিসিআরটি সিনিয়র ফেলোশিপ আচ্ছা, রিসার্চ ওয়ার্কের জন্য। আচ্ছা, অ্যান্ড আই এম সো ব্লেসড, আমি এই আমার 24th জানুয়ারি এটার রেজাল্ট পাঠিয়েছে। আচ্ছা। I have been awarded হুম, হুম, that fellowship. ওকে, সো আমি এখন ওই ডকুমেন্টেশনের কাজটা করব, চেষ্টা করব এটাকে একদম বার করে আনার। বার করে আনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সত্যি আমরা দেখেছি যে ওঝা নৃত্যটা আমাদের এখানে হয়ই না। ক্লাস 5-এ আই থিঙ্ক আমাদের একটা চ্যাপ্টার ছিল মনসা মঙ্গল করে, হ্যাঁ, ওইখানে ওইটার মেনশন ছিল। এখন বাচ্চারা আছে কিনা বলতে পারবো না, হয়তো নেই, এই জন্য বাচ্চারা জানতেও পারে না, কেউই জানতে পারছে না। তো এটা সঙ্গীত নাটক একাডেমিকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এই সুন্দর আর্ট ফর্মটাকে এত প্রিজার্ভ এবং প্রমোট করার জন্য, এত চেষ্টা করার জন্য, এত প্রচেষ্টা করার জন্য। যেহেতু আমাদের আজকের এই মুখোমুখি আড্ডাটা নৃত্যশিল্পী আপনাকে নিয়ে হচ্ছে, তো আমরা জানতে চাইবো যে একজন নৃত্যশিল্পীর শরীর এবং হৃদয়ের কি কি গুণাবলী থাকা উচিত? প্রথমত ইচ্ছে, নৃত্যশিল্পী হব, আচ্ছা। সেটা একটা ইচ্ছে, প্রবল ইচ্ছে থাকবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্যাশন। হুম, হুম। অ্যান্ড কি কি গুণাবলী থাকার কথা, মানে হৃদয় এবং শরীরের। সো প্রথম কথা, টু বি এ গুড ডান্সার হুম, হুম, you have to have the passion. You have to have the passion, হুম, হুম, and you have to have the right attitude. হুম, কেন বলছি? প্যাশন না থাকলে এতটা কষ্ট কেউ করতে পারবে না। হুম, নৃত্যশিল্পী হওয়াটা খুব সহজ কথা নয়। হুম, 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 তোমাকে শুরু দিন থেকে, হুম। ইফ ইউ ওয়ান্ট হুম, যে আমি একজন নৃত্যশিল্পী, ক্লাসিক্যাল শাস্ত্রীয় নৃত্যশিল্পী হব, হুম, হুম, সো তোমাকে একটা রিগারাস ডিসিপ্লিনে থাকতে হবে। দ্যাট ডিসিপ্লিন কখন করতে পারে একটা লোক, যখন আমি এই সাবজেক্টটা, এই বিষয়টার প্রতি আমার ভীষণভাবে একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমাকে একটা নাচের সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতে হবে। হুম, 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 হুম। এটা নয় যে আমি 10 দিন ঘুরে বেড়ালাম বা আমার ম্যাথের টিচার কাছে গেলাম, সবকিছু করলাম, তারপর যদি সময় থাকে নাচ করবো। হ্যাঁ, আমি এটাতে আমার খুব আপত্তি, খুবই আপত্তি যখন কেউ বলে এটা এক্সট্রা একটা সাবজেক্ট, এক্সট্রা ক্যারিকুলার। হুম, হুম, Bharatanatyam বা any kind of classical dance, not a extra subject. It's a vast knowledge, it's a vast subject. হুম, হুম, হুম। So এই যে আমি বললাম যে 3টা ফ্যাক্টর আছে ওখানে। ফার্স্ট, প্যাশন। হুম, দ্যাট প্যাশন টু লার্ন, হুম, আমাকে ওই একটা ট্রেনিং, একটা প্রসেসের মধ্যে যেতে হবে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে প্যাশেন্স। হুম, হুম, You have to give your lot of time. You have to invest your time হুম, হুম, হুম। for this period of to learn. আজকে আমি শিখলাম, কালকে মঞ্চে চলে গেলাম, এটা তো হবে না। না, হুম, এই যে টাইমটা চাই, যে সময়টুকু চাই, আমাকে ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। দেন আমার গুরুই বুঝতে পারবেন যে আমি এখন আমার যোগ্যতা আছে কিনা মঞ্চে যাওয়ার মতো। হ্যাঁ, যেটা কেন সবাই এই শাস্ত্রীয়টা ফলো করতে পারছেন, বিকজ অফ দিস কাইন্ড অফ ট্রেনিং। হুম, আজকের দুনিয়াতে হুম, এখনকার সময় হয়তো অনেকেই চাইছে না, আর দিস অনেকেই ভাবে এটা আনসার্টেন, হুম, 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 হুম। ডেফিনেটলি আনসার্টেন, বাট ভেরি রিওয়ার্ডিং অলসো। হ্যাঁ, যদি আমি লেগে আমার থাকে, জীবন হ্যাঁ, দিয়ে হ্যাঁ, বলছি, যদি আমি ওই সময়টাতে কোনো একটা নর্মাল 10টা% জবে ঢুকে যেতাম, হুম, হুম, হুম। তাহলে আমি যেটুকুন ছোট্ট ভাবে একটা মনিকা চন্দ্র হয়েছে সেটা হতে পারতাম না, বলো। হ্যাঁ, So that training, that passion and your patience to learn, you have to give your time. Then when you'll grown up, মানে তুমি যখন শিখতে চলেছো বা শিখে তুমি একটা জায়গায় যাচ্ছ, হুম, হুম, তখন তোমার একটা রাইট অ্যাটিটিউড। হুম, হুম, হুম। কখনোই তুমি ভাবতে পারবে না বা তোমার ভাবা উচিত নয় কারোরই যে আই এম ভেরি গুড লুকিং, হুম, মাই ফিগার ইজ ভেরি নাইস, আমি যখন মঞ্চে যাব আমি মঞ্চ জয় করবই। হুম, হুম, নো, তোমাকে রাইট অ্যাটিটিউড থাকতে হবে অলওয়েজ। হুম। শিল্পীদের সেই বিনম্রতা, হুম,
শেখার প্রতি আগ্রহ, হুম হুম এইসব না থাকলে হবে না। এরকম ডেডিকেশন আমরা হয়তো সাউথ ইন্ডিয়ার ভরতনাট্যম খুবই খুবই ওইটা হ্যাঁ, এখানে হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। নর্থ ইস্ট ছেড়ে দিলে তুমি পাবে এই হুম, হুম। ডেডিকেশনটা। নর্থ ইস্টটা পিছিয়ে আছে এই জন্যে যে তখন থেকে হয়তো সেই যে আলোটা দেখানো উচিত সেই আলোটা ওরা পায়নি কেউ। উত্তর পূর্বাঞ্চলে এটার প্রবলেম যে ওইভাবে শাস্ত্রীয় নৃত্যের ইনস্টিটিউশন গুলো এভাবে তৈরি হয়নি। হুম হুম কেউ সেটা কখনোই বলেনি যে এইটা একটা তোমার ক্যারিয়ার হতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু বি আর্টিস্ট, হুম, ইটস ভেরি গুড প্রফেশন, কেউ হুম। বলবে না বিকজ অফ আনসার্টেনিটি। হুম হুম তুমি তোমার রোজগার করতেও পারো, হুম হুম ইফ ইট ডাজন্ট ক্লিক করতে পারবে না। হুম, সো হুম। সেই আনসার্টেনিটি থেকেই লোকে এই পথটা যেতে চায় না। হুম, হুম। কিন্তু আমাকে বলো তো, কজন সেই শিক্ষার সময়টা কজন সেই ভালোবেসে শেখে, মানে প্যাশনটা কজনে আছে? তুমি এটা নাচের স্কুলে আছো, 1% নেই। প্যাশনটাই নেই। নেই, হ্যাঁ। এই জন্যেই পিছিয়ে আছে এটা। হুম, কারণটা হচ্ছে দে ডোন্ট নো দ্য টাইম ম্যানেজমেন্ট। হুম, এবারে তাই তো আমি বললাম, হুম। প্যাশন না থাকলে তো হবে না। হবে প্রথমত না, প্যাশন হ্যাঁ, থাকলে হ্যাঁ, এটা হতো, হতো। কেন আমি আমার মেয়েকেও দেখেছি প্যাশন না থাকলে আজকের দিনে হুম। অ্যাট দিস এজ আমার সমস্ত কাজ, নাও আই এম দ্য মেম্বার অফ দিস, অনেক 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 কিছু মিটিং টিটিং থাকে সব সময়। কিন্তু যখন আমার প্রোগ্রাম, আমার আমার নিজের যদি এখন পারফরমেন্স থাকে, হুম, সো আমি দিনরাত সব ভুলে যাই যে আমাকে কি করতে হবে। নাও মাই পারফরমেন্স, আমার জীবনে আর কিছু নেই। হুম, 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 ইউ ওন্ট বিলিভ, আমার জীবনে আর কিছু নেই। হুম, আমার নিজের খাওয়া দাওয়া, আমি আমাকে 3 বেলা আমি খেতে পারবো না, হুম, 1 বেলা আমি একটু খাবো। হুম, মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করে যদি জুস খেয়ে নিই, ফ্রুটস খেয়ে নিই, তাহলে আমি আহ, একটু আমার আমার যে কি বলবো ওয়েটটাকে আমি কন্ট্রোল করে রাখতে পারবো, অ্যান্ড আই ক্যান মুভ। হুম, হুম। আর ওই চিন্তা কি করতে কি হবে। করতে হবে, হুম, হুম, প্রথমেই প্যাশনের সাথে সাথে হুম, ডিসিপ্লিন। হুম, আমি বলছিলাম রেগার্স ডিসিপ্লিন, তার আমার ডিসিপ্লিনটা কি? হুম, ইফ আই ওয়ান্ট টু বি ডান্সার ও স্পোর্টস আমি যদি থাকি, তাহলে হুম। আমার তো ফিটনেসটা একটা প্রধান। বেশি, হ্যাঁ। হুম। So, আমি কি ফিটনেসটাকে ছেড়ে আমি কিছু করতে পারবো না। না, ফিটনেসের জন্য ওই ডিসিপ্লিনে থাকলেই তোমাকে ফিটনেস তোমার অটোমেটিক হবে। হ্যাঁ। ইয়োগাতে থাকতে হবে, এটা রেগুলারিটি থাকতে হবে তোমার জীবনে সবকিছু। হুম। আমি সবসময় বাইরে গিয়ে রোজ গিয়ে আমি কেএফসি খাবো, আমি ম্যাকডোনাল্ডস খাবো, তাতে ফিটনেসটা থাকবে না, না, থাকবে থাকবে না, না। থাকবে। তাতে ইউল বি ভেরি ফিট ইন দিস ফিজিক্যাল ফিটনেস থাকবে, মেন্টালি ইউল বি ভেরি কাম অ্যান্ড কোয়াইট টু নিজের পারফরমেন্স, আমি কি করছি, তার সাবজেক্টটা কি আছে সেটার প্রতি তোমার একটা ডেডিকেশন থাকবে। সেই ডেডিকেশন তোমার, সেই ডেডিকেশন থাকলে তুমি এগুলো করবেই না। হুম 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 এই দেখো গো, আমাকে সবাই ভীষণ বাড়িতে আমার বন্ধুরা ভীষণ চল না কেন, খাবি না কেন বাইরে, বাট আমি আমার মানে অভ্যেসটাই চলে গেছে। তখন কি হয়, তখন একটাই চিন্তা চলতে থাকে যে হ্যাঁ, আমি আমাকে, আমি তো জন্মেছি বা আমি 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 যে এই বেঁচে আছি মনিকার জন্য, আমার মনে হয় আমি যেটুকু করছি ছোট ভাবে, একজন শিল্পীর জীবন, তার শিল্পীর জীবন এইভাবে হওয়া উচিত। আই হ্যাভ অ্যাকসেপ্টেড ভেরি গ্ল্যাডলি। আমার কখনো মনে হয় না ইস আমি পারছি না কেন, এইটাই আমাকে ধরে রাখে না আমার করা উচিত, না না ও না আই ক্যান ডু দ্যাট, এরকম একটা মনে হয়। আচ্ছা, তো এখন তো হলো আপনার প্রফেশনের দিকে, এবার আসছি মিছির কথায়। মধুবন্তী চন্দ আপনার মেয়ে, সে এখন কি করছে? আমরা অনেক ছোট দেখেছিলাম ওকে, সে এখন কি করছে? আমি শুনেছি ও নৃত্য নিয়ে পড়াশোনা করছে।